আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে জেনারেল হামিদ ছিল ডিজিএফআই, উনি চলে গেল। উনি আয়নাঘরের কিছু ধ্বংসপ্রাপ্ত করছে। তারপরে আসলো জেনারেল ফয়েজ, আসলো লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ স্যার আসলো। উনি এসে জেনারেল ওয়াকারের কথা অনুযায়ী আয়নাঘরের বাকি ধ্বংসাবশেষ ঠিক করছে। বাট উনি হচ্ছে সিনিয়র, যা বলে তাই শুনবে, উনি শুনছে। বাট অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু একটু চেষ্টা করেছিল, আমি যেটা শুনেছি, চেষ্টা করেছিল এই ভারতীয় আধিপত্যবাদটার যে যেটা ডিজেফের ভিতরে, এটা একটু কমানোর চেষ্টা করছিল। উনি যেহেতু উইথ এ রিপুটেশন উনি আসছে, এখানে আসছে, ধমধম করে তাকে প্রমোশন দিয়ে এখান থেকে সরাই দিছে। প্রমোশন দেওয়ার জন্য কিন্তু টাইম এনে নেয়। কি জন্য? কারণ উনাকে এখানে থেকে সরাইতে হচ্ছে, ওইটা হচ্ছে এই মেইন, যে উনি যদি ওখানে থাকে দীর্ঘদিন, তাহলে হয়তো এই জিনিসটাকে, কিছু জিনিসপত্র আছে জেনারেল ওয়াকার সরাসরি বলতেও পারবে না, সরাসরি তো ভারতের পক্ষে কথা বলতে পারবে না। হি ওয়াজ নট পার্ট অফ দ্যাট টিম, যে টিমের কথা আমার দেশে বলছে। বাট উনি লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ স্যার যখন এই খাতটা শেষ হয়, ওখান থেকে গিয়ে উনি ওনাদের ব্যাচের একটা মানে ডিনার পার্টিতে উনি ক্লিয়ারলি বলেছেন, আমি চেষ্টা করেছি কিন্তু ভারতীয় দাদাদের জন্য পারি নাই। সিম্পলি তাকে এই প্রমোশনটা তখন না দিয়ে, মানে দেয়ার লট অফ ক্যান্ডিডেট আরো ছিল, সরকার তখন নতুন, ধুমধাম করে স্যারকে এবং জেনারেল মাইনুরকে একসাথে প্রমোশন দিয়ে দিল। এখান থেকে মেইন এইম ছিল হচ্ছে তাকে ডিজিএফআই থেকে সরানো, এবং এনে তারপরে পারফেক্ট লোক আবার মেজর জেনারেল জাহাঙ্গীরকে এখানে এনে বসানো হয়েছে। সো প্রাথমিকভাবে আমি এনএসআইতে সেম জিনিস, মেজর জেনারেল ফরিদ উইথ এ গুড রিপুটেশন, গুড হিউম্যান বিইং, ভালো কোয়ালিটি, সবকিছু আছে। কিন্তু সে আসার পরেও সেম জিনিস, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা কমেছে। আমি একটু ধরাধরি করার পর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কমেছে, এখন আছে। এবং হি ইজ অলসো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফ্রম বাম রাজনীতি অ্যান্ড আওয়ামী লীগ। বাম রাজনীতি তো সবসময় আওয়ামী লীগের সাথে পরকিয়া করে আজীবন। সো এখনো এদেরকে, এই পার্টি যারা আছে এবং ডিজিএফআই এনএসআই যে জেনারেল ওয়াকারের সাথে মিলে আছে, এবং তারা যে সরকার, বর্তমান সরকার যে আছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছে না, এটা আমি কনফার্ম হয়েছে, 100% কনফার্ম হয়েছে। এই যে প্রফেসর জেনারেল ওয়াকার যেদিন অফিসার অ্যাড্রেসটা দিয়েছিল, সেই অফিসার অ্যাড্রেসে ক্লিয়ারলি তখন বলেছিল যে আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে দুইজনই, এই জন্য জেনারেল ওয়াকারকে সাপোর্ট করতেছে। একটা জিনিস মনে রাখেন, এই খলিলুর রহমান যখন আসে, তখন প্রথম থেকেই এই যে উনি এসেছিলেন, উনার একটা ব্যাকগ্রাউন্ড আছে। যখন জাস্টিস লতিফুর রহমান একদিনের মধ্যে 1800-র মতো লোকজন চেঞ্জ করে একটা ফেয়ার ইলেকশনের সৃষ্টি করেছেন, এটার ব্যাকগ্রাউন্ডে ছিল এই খলিলুর রহমান। এটা আমি আগেও একটা ইয়াতে বলছি। সেম জিনিস এখন আসার পরে উনি যখন এই জিনিসটাকে ক্লিনজিং করবে, উনার দেশপ্রেমে আমার কোনো ডাউট নাই। উনার ফরেন সার্ভিসে মানে নাম্বার অফ পিপলের সাথে আমি কথা বলেছি। তো উনি যখন এটা করতেছে, এবং উনি ভার্সাস হচ্ছে জেনারেল ওয়াকার এখন পর্যন্ত যারা ভারতীয় লেসপেন্সার যারা আছে, যে সমস্ত জেনারেলরা এই সমস্ত সাথে জড়িত, তাদেরকে এখনো সাপোর্ট দিয়েছে। আপনাকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, এর আগে 25 জন জেনারেল প্লাস পুলিশের কিছু নিয়ে এদের নামে দেশ থেকে নিষেধাজ্ঞা বেরিয়েছিল না, ইফ ইউ রিমেম্বার। কয়েকদিন আগে শুধু একজনের বেরিয়েছে, সেটাকে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ। কারণটা কি জানেন? সেটা হচ্ছে উনি গুম কমিশন এবং মানে সরকারের এই সমস্ত যে গুম কমিশন প্লাস দুর্নীতি যারা হচ্ছে, এদেরকে বুঝাচ্ছে যে উনি রাজসাক্ষী হবে সবার কথা বলে দিবে উনি। আমি একটা জিনিস বলি, আমার দেখা স্মার্টেস্ট লোকজনের মধ্যে সেনাবাহিনী, চিকন বুদ্ধি যেটা আছে, উনি হচ্ছে নাম্বার 1 আমার দেখা চিকন বুদ্ধিওয়ালা লোক। 4 মাস 5 মাস পরে গুম কমিশন বুঝতে পারছে যে মাউন্ট খালেদ তাদেরকে কোনো ইনফরমেশনই দেয় নাই, শুধু ম্যানিপুলেট করার চেষ্টা করছে। দেন ফাইনালি তার নামে, এবং উনিও বিদেশে বাড়াইছিল, উনি দেশে ফেরত আসছে, এসে ভাবছিল ওইটা ম্যানেজ করে ফেলবে। এখন উনি এখন দেশে আছে, দেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। এরাই ছিল হচ্ছে মূল বাংলাদেশে ভারতীয় লেসপেন্সার। এখন আপনারা যে একটা জিনিস বলেন যে বাংলাদেশ যদি ভারতীয় আধিপত্যবাদের যদি না করতে পারে, মানে এটা থেকে যদি না ছুটতে পারে, বাংলাদেশের কোনো মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়া অলরেডি তার প্রাথমিক অ্যাচিভমেন্টটা করে ফেলছে, আমাদেরকে দ্বিধাবিভক্ত করে ফেলছে। যারা এন্টি ভারতীয় কথাবার্তা বলে, আমার নামেও কিছু বাইর করছে, যে কলিমুল্লাহকে দিয়ে একটা বয়ান দেওয়া দিচ্ছে, সত্য হোক আর না হোক,
আমি দেখলাম যে পিনাকি দাদা আজকে একটা ছবি দিছে, যে এটা হচ্ছে কোরো অফিসের মধ্যে, আজকের কোরো অফিসে এখনো শেখ মুজিবের ছবি লাগায় আসছে। অ্যাকচুয়ালি এই ছবিটা আমি পেয়ে আমাদের মিলিটারি, আমি সবকিছুতে মিলিটারি সবকিছুতে পাবলিক করতে চাই না। আমি একটা ছবি দিলাম গ্রুপে আমাদের রিটায়ার্ড অফিসার ফর্মে, কিছুক্ষণ পরে গিয়ে দাদা ওটা আপলোড করতেছে কোরো অফিসে, মানে সামওয়ান হ্যাজ গিভেন ইট টু দাদা। কিন্তু জিনিসটা এখানে থিমটা হচ্ছে এখনো ক্যান্টনমেন্টের ভিতরে, বঙ্গবন্ধুর ছবি লাগানো আছে, ভিএম এর যে শেখ মুজিবের মূর্তিটা আছে এটাকে কাভার করা হয়েছে, বাট এখনো আছে। সো আমরা শুধু এইটা শুধু জিনিস দেখবো না, দেয়ার ইজ এ লট অফ এভিডেন্স। যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল এদের প্রত্যেকেই আর্মি, জিওসিরা, সেনাপ্রধান পার করে দিছে। এর পরেও এখন বলেন এটা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে জেনারেল ওয়াকারকে সরাই দিতে হবে। জেনারেল ওয়াকারকে না সরাই দিলে, এবং যারা নেক্সট পরবর্তীতে 20-25টা জেনারেল আছে যারা গুম খুন, আমি বলতেছি গুম খুন এগুলোর সাথে জড়িত, তাদেরকে যদি না সরান, এই আওয়ামী ভারতীয় যে অক্টোপাস আছে এটার থেকে যেভাবে আমাদেরকে দড়া রাখছে, এখান থেকে আমরা বেরোতে পারবো না। আমি শুধু এইটুকুই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের উচিত যে জিনিসটা, এখন আমি সরাসরি মিলিটারি গিয়ে বলবো যে মিলিটারিতে যারা সার্ভিং আছেন তারা চান না আমরা যেভাবে ট্রেনিং করেছি, আর ভারতের প্ল্যানিংটা হচ্ছে খুব সূক্ষ্ম, খুব আস্তে ধীরে। যেমন আমরা জেনারেল ইকবাল করিম ভুইয়াকে খুব জানি, কিন্তু উনি কিন্তু ওই যে উলফ্ল্যান ইয়াটা করে দিছে। ইন্ডিয়া যখন 16টা ব্যাটালিয়নকে তারা ইনফেন্ট্রি ব্যাটালিয়নকে তারা, এটা নিয়ে আমি ডিটেলস লিখছি, তারা প্যারা ইনফেন্ট্রি করতেছে, আমরা তখন আমাদের 2টা ব্যাটালিয়নকে প্যারা ইনফেন্ট্রি করছি, যেখানে আমাদের 2টা প্যারা কাউন্টার ব্যাটালিয়নকে ট্রেনিং দেওয়ার জন্য সাফিসিয়েন্ট এয়ার অ্যাসেট নাই। কেন? কারণ আমরা হচ্ছে ভারতের অ্যালাই। তাদের 16টা মিলা, আমাদের 2টা মিলা, আমরা অ্যালাইড ফোর্স, আমাদের 18টা ব্যাটালিয়ন আছে। সো এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আগেই বলেছি যে আমাদের বর্তমানে এখন বাংলাদেশে জিনিয়াস থেকে আমি জানি খলিল সাহেব একজন জিনিয়াস লোক, কোনো ডাউট নাই, কিন্তু তার ইম্পর্টেন্স জিনিয়াস থেকে হচ্ছে তার প্যাট্রিয়টিজম আছে কিনা। আমি আপনাকে বলি, আমি আমার সম্বন্ধে যে কলিমুল্লাহ বা অনেকেরা বলে যে একদম মিডিওকার অফিসার ছিল বা এভারেজ অফিসার ছিল, ইটস ট্রু। আমি কিন্তু স্টাফ কলেজ করি নাই, কিন্তু আমি গোয়েন্দা সংস্থাতে চাকরি করছি, কমান্ডোতে চাকরি করছি, আমার ব্যাপারে আমি যেটুকু আছে ওটুকু আমি ফ্লারিশ করেছি। আমি মনে করি যে আমি আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল হয়েছি, আলহামদুলিল্লাহ, দিস ইজ এ গুড র্যাঙ্ক। আমাকে যখন এই যে বঞ্চিত হুইসেল হিসেবে বলছে, আমি কিন্তু অ্যাপ্লাই করিনি, কারণ আমার বলছে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত আমি হয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জিনিয়াস অফিসাররাই বাংলাদেশ, এই যে বললাম না লেফটেন্যান্ট মামুন খালেদ জিনিয়াস অফিসার, কিন্তু প্যাট্রিয়টিজম নাই। এই যে বিভিন্ন রিপোর্টের মধ্যে দেখেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা এবং অন্যান্যরা, একটা জিনিস দেখেন, সিভিলিয়ান, আমাকে সবাই বলে যে সিভিলিয়ান সচিব, পুলিশ এরা যে এত করতেছে, আমি তো ওদের চাকরি করি নাই, ওরা আজীবন এগুলো করে গেছে, ওরা শুরু থেকে দুর্নীতি এগুলো সবকিছু করে গেছে। বাট আমরা যখন এখানে জয়েন করছি, উই টুক দ্য লিড। আমরা গুম খুন থেকে শুরু করে, এই যে এখানে যে লেফটেন্যান্ট মেজর জেনারেল সিদ্দিকের কথা বলা হইলো, লেফটেন্যান্ট আরেকজন হচ্ছে মেজর জেনারেল আবু সাইদ স্যারের কথা, আবু সাইদ স্যারের কথা বলা হলো। হি ইজ দ্য ম্যান, বাংলাদেশের প্রথম বাংলাদেশ আর্মির রিটায়ার্ড অফিসার, প্রথম সে 200 কোটি টাকা কালো টাকা সাদা করছে 25 কোটি টাকা ট্যাক্স দিয়া। বাংলাদেশ আর্মিতে ডিসগাস্টিং থিং। মেজর জেনারেল আবু সাইদ আসছিল এখানে, গত বছর আসছিল, আমার ক্লোজ একজনের বাসায় ছিল, আমাকে ভুলেও বলে না যে উনি আসছেন। একটা জিনিস দেখেন, সেনাবাহিনীরা, আমি যখন সেনাবাহিনীতে ঢুকেছি তখন একটাই ছিল, প্রাইড ছিল, তখন ইউএন মিশনও ছিল না, আমরা জাস্ট সম্মান বাংলাদেশকে সার্ভ করার জন্য আসছিলাম। এখন বাংলাদেশ আর্মির ভিতরে এখন এই দুর্নীতিগুলা ঢুকায়া মানে এমন একটা সিচুয়েশন তৈরি করছে। এই যে জিয়াউল হাসান আমার কোর্সমেট, তার বাসায় কিন্তু 3 ট্রাঙ্ক না 4 ট্রাঙ্ক
ফরেন কারেন্সি পাওয়া গেছে, ফরেন কারেন্সি। চিন্তা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। এখনো সে এই টাকাগুলো খরচ করতেছে বিভিন্ন জায়গায় তার পক্ষে কথা বলার জন্য, তার পক্ষে কথা বলার জন্য। সো এখন বাংলাদেশের সিচুয়েশন যেটা আমরা সবাই জানি, আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় বিভিন্ন হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এই টাকা পাচার দিয়ে এখন তারা, আপনি শুধু একটা জিনিস চিন্তা করেন যে 1400 লোক মারা গেছে। আপনার যে জিনিসটা, আমি যদি আওয়ামী লীগ হইতাম লজ্জায় চোখ বন্ধ করে পালায় চলে যেতাম, একদম ইয়ে হয়ে। বাট এত কিছুর পরে লন্ডনে আপনারা দেখেছেন, ইভেন নিউ ইয়র্কে আওয়ামী লীগের পক্ষে গলাবাজি করার লোক আছে। সো এইটা একদম সেম যে নাৎসি যে কাল্ট যেটা ছিল, নাজি পার্টি সেম জিনিস হয়ে গেছে। তাকে নিষিদ্ধ করা এখনো হয় নাই, তাদের কার্য স্থগিত হচ্ছে, বাট আমি মনে করি ফিউচারে এটা হবে। সো আমি প্রেজেন্ট রাজনৈতিক পরিস্থিতিতে লাস্ট একটা কথাই বলবো। আমরা দেখেছি যে তারেক জিয়ার সাথে প্রফেসর ইউনূসের একটা কনফারেন্স হয়েছে, ইনডোর কনফারেন্স হয়েছে। এটার এখন পর্যন্ত যত আমি দেখেছি, যত রিভিউ দেখেছি, এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ গুড। বাট একটা জিনিস হচ্ছে, এই বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে যে তাদের যে সমস্ত লোকজন আছে, তাদের যে লোকজন এখানে আছে, তারা চোখ বন্ধ করে যারা ভারতের সাথে কানেক্টেড তাদেরকে আউট করতে হবে, তাদেরকে আউট করতে হবে। এটা যদি বিএনপি না বুঝে, তাদের ফিউচার ইজ নট গুড, ফিউচার ইজ নট গুড, ফিউচার ইজ নট গুড। বাংলাদেশের এখন যে বর্তমান পলিটিক্স, এই পলিটিক্স হচ্ছে এন্টি ভারতীয়, এন্টি ভারতীয়। ভারতকে যারা স্পেস দিবে, যাদের এখন আমি একটা জিনিস আপনারা দেখেন যে তারেক জিয়া কত সুন্দরভাবে প্রফেসর ইউনূসের সাথে রেসপেক্ট রেখে কথা বলেছে। প্রথমে বলছে, আম্মা আপনাকে সালাম জানিয়েছেন। হি ইজ ফ্রম এ মিলিটারি ফ্যামিলি, তার ফাদার একজন গ্রেট জেনারেল ছিল, প্রেসিডেন্ট ছিল, এবং এটা সবাই স্বীকার করে যে তার সময়ই বাংলাদেশের পররাষ্ট্রনীতি একমাত্র স্ট্রং ছিল। এই যে ভারত আমাদেরকে এইভাবে আশ্রে পৃষ্ঠে জড়ায় রেখে আমাদেরকে চাচ্ছে তাদের পররাষ্ট্রনীতি হিসেবে আমরা চলবো। আমরা অলরেডি ভারতের পররাষ্ট্রনীতি ফেস করে মায়ানমারের সাথে এবং ইয়ার সাথে আমরা সম্পর্কটা ক্রাইসিস করে ফেলছি। সো আমি শুধু এইটাই বলতে চাচ্ছি যে আমাদের এখন উচিত, এক হচ্ছে ফার্স্ট হচ্ছে আর্মিকে রিভাইভ করা, আর্মির অন্যান্য যারা ভারতের সাথে কানেক্টেড তাদেরকে সরানো। এখানে তো আর কোনো ইয়ার নেই, মনে করছে লেফটেন্যান্ট জেনারেল 5 জন ভারতে, আর মেজর জেনারেল সব 5 জন ভারতে পালায় গেছে। এরা কি ভারতীয় এজেন্ট ছিল। পালায় যাওয়ার পরে এখন মিলিটারি স্ট্রাকচারে ব্রিগেডিয়ার, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট, এগুলো বাকিরা কি কেউ নাই? শুধু এই 5 জনেই যারা পালায় গেছে, এরাই শুধু ভারতীয় এজেন্ট ছিল, ভারতীয় এজেন্ট। আমরা তো আগেই আমি বলছি যে লেফটেন্যান্ট জেনারেল শাহিন অজিত দোভালের সাথে টেক্সট আদান প্রদান করছে, এটা নিয়ে জেনারেল ওয়াকার তাকে সামন করছে, তাকে শুধু পোস্টিংটা করাই দিছে। তারা কিছু করে নাই কি জন্য? কারণ তারা সবাই, জেনারেল ওয়াকারও রয়্যাল এজেন্ট, উনিও রয়্যাল এজেন্ট। কথা ক্লিয়ার। সো আমি শুধু এইটাই বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আরেকটা জিনিস যে বয়ান যারা তৈরি করে, এখানে প্রফেসর কলিমুল্লাহ দুর্নীতিতে, তো আপনি যদি গুগল সার্চ করেন কোনো কিছু, তার দুর্নীতিতে ভরা, দুর্নীতির সবকিছু ইয়েতে ভরা। তাকে এই দুর্নীতির দায়ে এখন ধরে জেলে ভরা উচিত। কি জন্য? সে, তার মেইন দোষ হচ্ছে সে বাংলাদেশে এগেনস্টে, বাংলাদেশে থেকে বাংলাদেশের নাগরিক হইয়া সে কিভাবে বলে ভারত আমাদেরকে ইন্টারমিনেট করে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি তার সাথে যারা টক শো করেছি, টক শো করার সময় আমি তাকে কিন্তু প্রতিবারই ধরেছি। উনি আবার খুব স্মার্ট। আমি যেহেতু লেফটেন্যান্ট কর্নেল এবং উনার অনারি র্যাঙ্ক, অর্থাৎ উনি আমাকে স্যার বলে, আমি উনাকে প্রফেসর, ইজ এ টিচার, আমি তাকে স্যার বলি। কিন্তু কথা হচ্ছে হোয়েন কোশ্চেন অফ বাংলাদেশ কামস, সেটা হচ্ছে তাকে তার মুখটা বন্ধ করতে হবে, তার এই বয়ান দেওয়াটা বন্ধ করতে হবে। ভারতের পক্ষে কথা বলে, এটার জন্য কোনো আইনে যদি না হয়, তাকে দুর্নীতির জন্য তাকে ধরতে হবে। এবং এই বয়ান পার্টিটা আপনারা দয়া করে বিশ্বাস করেন না। এই যে রিপোর্টটা আমার দেশ বের করেছে, 100% সহি, 100% সহি। এবং এরকম একটা রিপোর্ট দিছে, এর মধ্যে 5 জন বিদেশে পালায় গেছে। আপনি কিভাবে এটা বলেন যে এটা সহি না? কেমনে বলতে পারেন? তারপরে তো ওই পার্টির বয়ান আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন? কিভাবে বিশ্বাস করতে পারেন? বাট আমরা যদি বাংলাদেশকে ভালোবাসি, আমাদের উচিত প্রফেসর ইউনূসকে সহায়তা করা, খলিলুর রহমানকে সহায়তা করা। জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয়, আমি বলি কোনোভাবেই বাংলাদেশের ভারতীয় আধিপত্য মরিয়া হবে না। এই যে আবার আরেকটা জিনিস মনে করাই দিই, ব্রিগেডিয়ার আমিনুল হক বোধহয় স্যারের নাম, প্রথম ডিজিএনএসআই ছিল, উনি বলে দিচ্ছে যে
তারা সাকসেসফুলি বাংলাদেশের আর্মির এগেনস্টে তারা বয়ান তৈরি করতে পারছে। বাংলাদেশের আর্মিকে একটা যাদেরকে মানে ভারত আওয়ামী লীগ তারা বাংলাদেশ আর্মিকে নেগেটিভ, এই যে আপনারা দেখছেন না রক্ষী বাহিনী তৈরি করছে শেখ মুজিবুর রহমান, কি জন্য? আর্মির এগেনস্টে। তারা একটা আর্মির এগেনস্টে বয়ান তৈরি করছে সাকসেসফুলি। সেই বয়ান এই 2024 এসে 25 এসে চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আর্মি ভালো, কারণ এখন আর্মিকে তারা পকেটে নিয়ে নিছে। যাক, আমি অ্যাকচুয়ালি কোনো মানে আমি বলেছিলাম, আমি ভাবছিলাম যে একটু প্রিপারেশন নিব, বাট আমি অ্যাকচুয়ালি পার্সোনাল কাজে আমি খুবই ব্যস্ত ছিলাম। আমাদের এইম হচ্ছে একটাই, আমাদেরকে ভারতের আধিপত্যবাদ থেকে সরাইতে হবে, এবং আধিপত্যবাদ থেকে সরার জন্য জেনারেল ওয়াকারকে রেখে আমরা এই জিনিসটা পারবো না। থ্যাংক ইউ।